আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির আজকে 11 নম্বর ক্লাস এবং শর্ট সাজেশন দেওয়া হবে, যেগুলো আপনারা সাম্প্রতিক বিষয় থেকে কমন পাবেন। আর আপনারা জানেন যে বাংলাদেশ ভৌগোলিকভাবে জলবায়ু নিরাপত্তা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। তো আজকে আমাদের ক্লাসটি হবে জলবায়ু দুর্যোগ সংক্রান্ত ও পরিবেশ। তো শুরু করা যাক। প্রথমে আমরা আসি আবহাওয়া অধিদপ্তর বা ইস্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে। এটা হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা সাধারণত খুব পরীক্ষায় আসেই থাকে। সো আপনাদেরকে এটা খুবই কেয়ারফুলি মনে রাখতে হবে, কারণ অনেকে মনে হতে পারে যে দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে হতে পারে, কিন্তু না। আবহাওয়া অধিদপ্তর ইস্পার্সো আবহাওয়া অধিদপ্তর স্পার্সো অথবা আবহাওয়া অধিদপ্তর, এটা আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আর স্পার্সোর কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1980 সাল। এটা আপনার আগারগাঁওয়ে অবস্থিত। তো স্পার্সো থেকে একটা প্রশ্ন আসবে। স্পার্সোর ফুল ফর্মটা আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। তারপরে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? ওটাও আগারগাঁওয়ে অবস্থিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পানির উচ্চতা বাড়ে গেলে আমাদের কত ধরনের সমস্যা হয়। এখানে খাদ্য সমস্যা, লবণাক্ততা সমস্যা খুব মারাত্মক আকার ধারণ করে। এই যখন বন্যা হয় তখন এই অঞ্চলগুলো প্রচুর নিরাপত্তা ঝুঁকি ও পুষ্টির অভাবে থাকে। তো আর নিরাপদ খাদ্য এবং নিরাপদ পানির অনেক সংকট দেখা দেয়। তো আমাদেরকে এগুলোর জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য আর এটা বাংলাদেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আবহাওয়া এবং জলবায়ু থেকে প্রশ্ন আসবেই আপনাদেরকে। এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। সো ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য উদ্দেশ্য কতটি? যদি উদ্দেশ্য বলে থাকে তাহলে তিনটি, আর মুখ্য উপাদান যদি বলে থাকে তাহলেও তিনটি, আর যদি চক্র বলে, শুধু চক্র বললেই একমাত্র ছয়টি। তো মুখ্য উপাদানগুলো কি? প্রতিরোধ, প্রশমন এবং পূর্ব প্রস্তুতি, এই তিনটাই চক্রের মধ্যে আছে। আর এক্সট্রা তিনটা হচ্ছে সারাদান, পুনরুদ্ধার আর উন্নয়ন। তো এই জিনিসটা খুবই মনে সোজা আপনাদের জন্য হবে যে চক্র বললে ছয়টা, বাকি যা বলবে তিনটা। আর প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি, এই তিনটা হচ্ছে মুখ্য উপাদান, এবং এটা চক্র মধ্যেও আছে। আবার সারাদান, পুনরুদ্ধার, উন্নয়ন। তো বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি নির্মাণ, নদী খনন ইত্যাদি দুর্যোগ ব্যবস্থাপনা কোন স্তরে পড়ে? এগুলো প্রতিরোধ স্তরে পড়ে। এগুলো আমাদেরকে আগেই করতে হবে। তো আগে যেটা করব সেটা আমাদের প্রতিরোধ। আর এই এই সমস্ত বিষয়গুলো প্রতিরোধের দুর্যোগ প্রতিরোধ চক্রটার মধ্যে পড়ে। মানে দুর্যোগ প্রতিরোধ যে স্টেপটা আছে ওটার মধ্যে পড়ে। তারপরে দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তর সবচেয়ে ব্যয়বহুল? এই স্তরটা সবচেয়ে ব্যয়বহুল কারণ কি? এখানে দেখেন আপনারা যে বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয় কেন্দ্র নির্মাণ, এগুলোতে প্রচুর টাকা ব্যয় হয়। সো এবং পাকা এগুলো তো আসলে জানেনই, একটা বাঁধ নির্মাণ বা আশ্রয় কেন্দ্র নির্মাণ এগুলোতে অনেক কোটি টাকা খরচ হয়ে যায়। তো যার কারণে এই স্টেপটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল। এই চক্রটার মধ্যে চক্রের মধ্যে 6টা ধাপ আছে। এই 6 ধাপের মধ্যে এই চক্রটাতে সবচেয়ে বেশি ব্যয়বহুল হয়ে থাকে। তারপরে আমরা নেক্সটে যাই। দুর্যোগ দীর্ঘস্থায়ী হ্রাস ও পূর্ব প্রস্তুতিকে কি বলে? পূর্ব প্রস্তুতিকে বলে দুর্যোগ প্রশমন। এটা প্রতিরোধের পরের ধাপটাই। তো এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি থেকে প্রশমন বলে। তারপরে হচ্ছে ত্রাণ পুনর্বাসন কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা কোন স্তরে নেওয়া হয়? এটা হচ্ছে সারাদান। কারা- কারণ পুনর্বাসন যখন একটা আক্রান্ত হয়ে যায় সেই জায়গাটাতে যখন ত্রাণ সরবরাহ করা হয় এবং জিনিসগুলো আবার রিপেয়ার করা হয়, তখন সেই স্তরটাকে সারাদান স্টেপ বলা হয়। তো আপনারা জানেন সবচেয়ে বেশি ভাঙ্গন উপজেলাটার নাম নড়িয়া উপজেলা। তো এখানে আরেকটি কোশ্চেন আসছে, বাংলাদেশের কতটি নদীতে ভাঙ্গন দেখা যায়?
এটা হবে 100টি উপজেলা 40টি নদীতে। যদি কতটি উপজেলা বলে তখন 100টি, আর যদি নদী বলে তখন 40টি। এখানে যেহেতু নদী চাইছে তো অ্যান্সার হবে 40টি। আর এইটাই হবে 100টি উপজেলা 40টি নদী, যাতে আপনাদের দুটো জিনিস একসাথে মাথায় থাকে। তারপর হচ্ছে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস 13 অক্টোবর। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা এর আগেও বেশ কয়েকবার অনেক চাকরি পরীক্ষায় আসছে, যেহেতু বাংলাদেশে দুর্যোগ খুবই মারাত্মক একটা আঘাত ধারণ করে। তো এই জিনিসটা আপনাদেরকে খুবই ভালো করে মনে রাখতে হবে। 13 অক্টোবর, 13 অক্টোবর। ঠিক আছে, নেক্সট যাই আমরা। দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য ও পর্যায় কয়টি? দেখেন এখানে কি বলছে, মৌলিক উদ্দেশ্য। আমি আপনাকে তখনই বললাম না, চক্রবাদীতে যা আছে 3টি, আর চক্র বললে 6টি। তারপরে আসি, ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম হচ্ছে স্পারসো। ঠিক আছে, তারপরে বাংলাদেশের পরিবেশ আদালত কয়টি? 3টি। কোথায় কোথায়? ঢাকা, চট্টগ্রাম, সিলেট। সব আর কি পাহাড়ি এলাকাগুলা, ঢাকা বাদ দিয়ে। তো এটা মনে রাখা আপনাদের জন্য সোজা হবে। বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষণা হয় 1992। দেখেন স্পষ্ট হয়েছে 1980-তে, এবং পরিবেশ নীতি ঘোষিত হয়েছে তারপর 12 বছর পর। এভাবে মনে রাখতে পারেন যে 1992। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে বেড়েছে 0.74 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই যে আপনাদের এই রিলেটেড কোশ্চেন গুলা খুবই মাথায় রাখতে হবে। আইপিসিসি এর মতো 2050 সালে বা 2080 সালের মধ্যে কত নদী সমুদ্রের পানির উচ্চতা কত বাড়বে, এই যে এই কোশ্চেন গুলা 45 সেন্টিমিটার মেবি বা 40 সেন্টিমিটারও। তো এই জিনিসগুলো আপনাদেরকে খুবই ভালো করে মুখস্থ করতে হবে। এই জিনিসগুলি আশা করি আপনি আমাদের পরবর্তী ক্লাসে পেয়ে যাবেন। আমরা এরপরের ক্লাসে আপনাদেরকে সেগুলাই প্রোভাইড করার চেষ্টা করব। আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হ্যাঁ, পয়েন্ট যদি 0.25 সেন্টিমিটার বাড়ে তাহলে কত শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, 1 মিটার বাড়ার ফলে কত শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হবে, মানে সমুদ্রের পানির উচ্চতা। তো এই কোশ্চেন গুলো আপনাদেরকে খুবই ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো আপনি জানেন যে, আপনারা জানেন যে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো এবং সবচেয়ে ঝুঁকি অবস্থায় কোন জায়গাগুলো আছে, ঢাকা কত নম্বর ঝুঁকিতে অবস্থান করছে। এই সমস্ত কোশ্চেন গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর তারপরে কোন যে এ, দেশের কোন অংশটা মরুকরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এই এই অংশগুলো আপনাদেরকে খুবই ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে আপনাদেরকে দুর্যোগ সম্পর্কে আসলে যা যা আছে সব মনে রাখতে হবে। মানব সৃষ্ট দুর্যোগ কোনটি, দুর্ঘটনাজনিত দুর্যোগ কোনটি, প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো। ঠিক আছে, এই এই প্রশ্নগুলো আপনারা যদি মোটামুটি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে লিখিতর জন্য এই অংশগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে। তো এই বিষয়গুলো আপনারা আমাদের পরবর্তী ক্লাসে পাবেন। আর আমাদের পেজে আপনারা যারা যারা এখনো যুক্ত হননি, পেজে যুক্ত হয়ে যাবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন, কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন কিভাবে নিলে আপনাদের আরো উপকার হবে। আর আমরা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আপনারা আমাদের ক্লাসগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো কিছু আপনাদের খারাপ লাগে থাকে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সম্পূর্ণ ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আর কি লাস্টে একটা কোশ্চেন বাকি আছে। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলে পূর্ব প্রস্তুতি। এই দুর্যোগের ঝুঁকি কমানোর যে ব্যবস্থাটা, এটা হচ্ছে ওই চক্রর পূর্ব প্রস্তুতি। এখানে আর কি দেখি, এখানে যে 6টা চক্রর মধ্যে একটা চক্রের মধ্যে যে 6টা স্টেপ আছে, এটার মধ্যে পূর্ব প্রস্তুতি স্টেপের মধ্যে আপনার এই দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাটা পড়বে। তো আপনারা এইভাবে করে মনে রাখবেন আর জিনিসগুলো আপনারা লিখে রাখবেন। আর এছাড়া আমাদের এই ক্লাসগুলো আপনাদের পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ দিয়ে দেওয়া হয়। তো আপনারা আমাদের গ্রুপে যদি যুক্ত হবেন তখন আপনারা এইগুলো পেয়ে যাবেন। আর সামনে আমাদের আরো ভালো ভালো বড় বড় ক্লাসগুলো আসবে। আপনারা আশা করি আমাদের ক্লাসগুলো সর্বোচ্চ 1 ঘন্টার হবে। যদি ওরকম করে আসলে আপনারা বলেন তাহলে ওভাবে প্রোভাইড করা যাবে। আর আপনাদের দুর্যোগের উপর তো এইগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। আর আপনাদের তো জুলাইয়ের নিয়েও একটা গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হয়েছে। আর এছাড়া সাম্প্রতিক অনেক বিষয়গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মায়ানমার, তারপরে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি।
এছাড়াও সামনে যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে ওগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে তাহলে এখানেই শেষ করছি। আর এটা হচ্ছে আমাদের আরেকটা কথা, এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। এখানে আমরা আসলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, লিখিত অংশের জন্য এই ক্লাসগুলো নিয়ে থাকি। আর এছাড়া আমাদের প্রিলির একটা মডেল টেস্ট হবে, মানে একটা বলতে একটা কোর্স, সেখানে 10টা মডেল টেস্ট থাকবে, সেখানে 10টা মডেল টেস্ট প্রাইস হবে 100 টাকা। আসলে যেহেতু সময় নেই, আমরা প্রথমে 14টা নিতে চাইছিলাম, পরে এখন দেখছি যে আসলে সময় খুব একটা হবে না, আপনাদেরকেও তো পড়তে হবে। মডেল টেস্ট মডেল টেস্ট গুলো আপনারা দিবেন। মডেল টেস্ট দেওয়ার সময় হবে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এই টাইমের মধ্যে যে কোনো সময় আপনারা ঢুকে অনলাইনে পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন। আর এখানে আমাদের পেমেন্ট প্রসেস আছে, আপনারা আমাদেরকে ইনবক্সে নক করলে আমরা আপনাদেরকে সেখানে নাম্বার দিয়ে দিব, আপনারা নগদ বা বিকাশের মাধ্যমে সেখানে পেমেন্ট করতে পারবেন। তো আশা করি আর লিখিত পরীক্ষার পর কিন্তু এই প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য আপনারা খুব একটা বেশি সময় পাবেন না। তো যারা দ্রুত মনে করছেন যে লিখিত প্রস্তুতিটা নিয়ে নেওয়া দরকার, তো তারা যোগাযোগ করবেন। এছাড়াও এই প্রস্তুতিটা আপনাদের লিখিত অংশ সবকিছুর জন্যই সহায়ক হবে। যেমন আপনাদের ইয়ে ডিসি অফিস সহকারী, সিভিল সার্জন অফিস সহকারী, তারপর অফিস সহকারী পদের জন্য যেহেতু লিখিত পরীক্ষা আছে, তো সব ধরনের লিখিত পরীক্ষার জন্য এই কোশ্চেন গুলো আপনাদের সহায়ক হবে। ক্লাসগুলো আপনাদের খুব হেল্পফুল হবে। এছাড়াও আপনাদের যেমন আজকে ব্যাংকের কোশ্চেন দেখলেন, ব্যাংকের রিটেন পরীক্ষায় সেখানে অনেক শর্ট প্রশ্ন আসছে। সেই শর্ট প্রশ্নগুলো আপনারা অনেক জানেন যে গুরুত্বপূর্ণ, ওখান থেকে আসলে মার্ক গুলো ক্যারি করতে করা খুবই সোজা। তো জানা থাকলে আর কি আপনারা মার্ক গুলো ক্যারি করতে পারবেন, কিন্তু যদি না জানা থাকে তখন কিন্তু ওটাই আর কি অনেক টাফ হয়ে যাবে। তো সেই দিশের দিকে লক্ষ্য রাখেই আমাদের ক্লাসগুলো আর কি সাজানো হয়েছে, যাতে আপনারা খাদ্য অধিদপ্তর পরীক্ষায় লিখিত অংশে আপনাদের সমস্যা না হয়। তো সামনে ইনশাল্লাহ আরো ভালো ভালো ক্লাসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।